নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত এই যুদ্ধ নিয়ে এই মুহূর্তে সংসদে বললেন এবং সংসদে বলার ক্ষেত্রে তিনি যে বক্তব্যটা রেখেছেন অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। তার কারণ এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী যখন জাতিকে উদ্দেশ্য করে বলেন যে এই যে যুদ্ধ তার প্রভাব আরো বেশ কয়েকদিন ধরে চলবে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা জায়গা গ্রহণ করে। এবং আপনাদেরকে জানাই, নরেন্দ্র মোদী নিজে স্বীকার করলেন যে এই মুহূর্তে সংকট তৈরি হয়েছে এবং সেই সংকট আরো কয়েকদিন ধরে চলবেন। এবং তিনি কোট আনকোট বলেন যে যুদ্ধের প্রভাব মার্কেটের মধ্যে পড়তে চলেছে। আপনারা কিছুটা অংশ শুনুন নরেন্দ্র মোদী ঠিক কি বললেন, এই যে যুদ্ধের প্রভাব ভারতবর্ষের মার্কেটকে কিভাবে এফেক্ট করবে। নরেন্দ্র মোদীর মুখ থেকে আপনারা শুনুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায় যে আর কি কি সম্ভাবনার কথা নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। আপনারা শুনলেন নরেন্দ্র মোদীর কিছুটা বক্তব্য। এবার আপনাদেরকে জানাই যে এই যে সামগ্রিক বক্তব্য, তার প্রায় 20 মিনিট ধরে বক্তব্য তিনি রেখেছেন। এই 20 মিনিটের বক্তব্যের মধ্যে মূল বিষয়বস্তু কি ছিল? সামনেই গরম আসতে চলেছে, গরমকাল, এবং গরমকালে ইলেকট্রিসিটির একটা খুব চাহিদা তৈরি হয় এবং সেই ইলেকট্রিসিটির চাহিদাটা পূরণ করবার জন্য নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী জানাচ্ছেন যে ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে কোল মাইন থেকে কয়লা উৎপন্ন হয়েছে এবং তাই জন্য ইলেকট্রিসিটি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। গেল 1 নম্বর। দ্বিতীয়, তিনি জানাচ্ছেন যে ভারতবর্ষে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, অর্থাৎ পেট্রোল বা ডিজেল নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তিনি বলছেন যে ক্রুড অয়েল যথেষ্ট পরিমাণে জমা আছে ভারতবর্ষের তেল ভান্ডারে, সেই জন্য তেল নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তেমন জানাচ্ছেন নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে। তার পরবর্তীতে তিনি যে কথাটা বলেন সেটাই কিন্তু সবচেয়ে চিন্তাজনক। তিনি বলেন যে গ্যাস নিয়ে অবশ্যই সংকট আছে এবং সংকট আরো বাড়বে। তার কারণ তিনি বলে দিচ্ছেন যে সম্পূর্ণ পরিমাণে এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনোভাবেই আমাদেরকে সমস্ত যে আমাদের জাহাজ, গ্যাস ভর্তি জাহাজ, সেগুলোকে আসতে দেওয়া হচ্ছে না এবং তার জন্যই এখনো পর্যন্ত সংকটের যে জায়গাটা সেটা আরো বেশি করে তৈরি হয়েছে। এছাড়াও একদম সরাসরি আমরা আপনাদেরকে জানিয়েছি আগে যে কাতারকে একদম কাতারের যে গ্যাস ফিল্ড সেটা ইরান উড়িয়ে দিয়েছে যুদ্ধের ফলে, এবং সেখান থেকেই কিন্তু ভারতবর্ষের 40% যে এলপিজি গ্যাস সেটা আসতো। তাই জন্য অবশ্যই এই মুহূর্তে গ্যাস সংকট আরো বাড়তে চলেছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এর সঙ্গে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে ফার্টিলাইজার নিয়ে ভারতবর্ষের কৃষকরা অলরেডি একটা প্যানিক করতে শুরু করে দিয়েছিলেন যে ফার্টিলাইজার, মূলত ইউরিয়া যেটা দরকার হয় চাষ করতে, সেই ইউরিয়ার একটা ঘাটতি দেখা দিচ্ছিল বা এরকম কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে রাখা আছে, এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে ভারতবর্ষের কাছে স্টোর করা আছে, তেমন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তার সঙ্গে তিনি যে কথাটা বলেন যে 14 কেজি যে গ্যাসের যে 14 কেজি সিলিন্ডার, সেটাকে এবার থেকে একটা প্ল্যান করা হচ্ছে যাতে অনেক পরিমাণে উৎপাদন করা যায়, অর্থাৎ যেটুকু গ্যাস আছে সেটুকু যাতে সবার মাঝখানে বন্টন করা যায়। তাই জন্য 14 কেজির সিলিন্ডার এখন থেকে আর 14 কেজি ভরা হবে না, একটু কম করে ভরা হবে, হয়তো সেটা 12 কেজি বা 13 কেজি সিলিন্ডার করা হবে। বাকি যে 1 কেজি করে বা 2 কেজি করে ঘাটতি থাকবে সেটা দিয়ে বাদ বাকি সিলিন্ডার ফুলফিল করা হবে যাতে আরো বেশি মানুষের কাছে গ্যাসটা পৌঁছে যায়। এর পরবর্তীতে তিনি বলেন যে কোন কোন লিডারদের সঙ্গে তিনি কথা বলেছেন। ইরানের যে সুপ্রিম লিডার এই মুহূর্তে মুস্তাফা খামেনাই, আলী খামেনাইয়ের পরবর্তী যিনি রয়েছেন, তার সঙ্গে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী দুবার কথা হয়েছে এবং অবশ্যই নিতিন ইয়াহু অর্থাৎ ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট, তার সঙ্গেও তো কথা হয়েছে নরেন্দ্র মোদীর, এবং ইসরায়েলের পাশে দাঁড়াবো আমরা সেটা বলেই এসেছে নরেন্দ্র মোদী। তো সেই জায়গা থেকে তাদের সবার সঙ্গে ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারতবর্ষের কথা হচ্ছে, সেটাও তিনি সংসদে জানান। কিন্তু যেটা জানালেন না, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর নিয়ে বারংবার, যেটা ভারতবর্ষের বিরোধীরা
প্রশ্ন তুলেছিল যে ভারত মহাসাগরে এসে আমেরিকা কিভাবে ইরানের একটা যুদ্ধ জাহাজ সেটাকে উড়িয়ে দিয়ে চলে গেল, যেখানে 80 জন মানুষ মারা গেল। তারা ইরানের সৈনিক ছিল, ইরানের যারা সেলার ছিল সেই জাহাজের মধ্যে অবস্থিত, তারা তো ভারতবর্ষে যখন এসেছিল ভারত মহাসাগরে, তারা তো ভারতবর্ষের দায়িত্বে ছিল, ভারতবর্ষের দায়িত্ব ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাহলে সেটা কেন দিতে পারলো না ভারতবর্ষ? এবং আমেরিকা যখন সেটার উপর আক্রমণ করলো, কেন ভারতবর্ষ সেটাকে নিয়ে কোনো বয়ান দিল না? সেটা এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী আজকে তার যে সামগ্রিক বক্তব্য সেইখানেও কিছু বলেনি। সামগ্রিক যে বক্তব্যটা তিনি 20 মিনিট রেখেছেন তার অর্ধেক সময় তিনি কাটিয়ে দিয়েছেন যে 10-12 বছর ধরে কিভাবে একদম মোদী সরকার উন্নত বিকশিত হয়েছিল, যার ফলে আমরা নাকি এখন খুব ভালো রয়েছি। সেরকম বক্তব্য তিনি নিজের পিঠ চাপড়ানোর কাজটাই করেন বেশিরভাগ সময় ধরে। তার ছাড়াও যা যা বক্তব্য উঠে এসেছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। তবে অবশ্যই এই যে ভারত মহাসাগরে এসে আমেরিকা কিভাবে অ্যাটাক করতে পারে সেটা সম্বন্ধে কোনো কথা বলেননি নরেন্দ্র মোদী। আপনাদেরকে আরো জানাই, এই মুহূর্তে গ্যাস সংকটটাকে কিন্তু নরেন্দ্র মোদী সরাসরি একদম কোভিড এর সময় যে সংকট ছিল সেই সংকটের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে একটা স্পষ্ট ইঙ্গিত যে কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে क्योंकि मौसम अभी बिगड़ चुका है, এই কথাটা কোথাও যেন ইঙ্গিতের মাধ্যমে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে। এবং অবশ্যই মৌসুম যখন বিগড়ে গেছে তখন কি করণীয় ভারতবর্ষের মানুষদের আমরা জানি না। এখনো পর্যন্ত গ্যাস সংকট কিভাবে মিটবে আমরা জানি না, তবে অবশ্যই গ্যাস সংকট কিন্তু দীর্ঘস্থায়ী হতে চলেছে। আজকে নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে কিন্তু এটুকু অন্তত স্পষ্ট। এছাড়া এই গ্যাস সংকটের ফলে কি কি হচ্ছে, কোন কোন জায়গায় প্রভাব পড়ছে, ইকোনমিতে কিভাবে প্রভাব পড়ছে তার সম্বন্ধে কোনো মুখ খোলেননি তিনি। ইকোনমিতে প্রভাব পড়ছে আমরা কেন বলছি আপনাদেরকে, গতকালই আমরা একটা খবর পড়ছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে, আপনাদেরকে জানিয়েছিলাম যে গুজরাটে এখন মার্বেল কোম্পানি যেগুলো রয়েছে, গুজরাট মার্বেল কোম্পানির জন্য বিখ্যাত, সেখানে বিভিন্ন স্যানিটারি জিনিসপত্র তৈরি হয়, কোমর থেকে শুরু করে বেসিন থেকে শুরু করে ইত্যাদি। তো সেই মার্বেল কোম্পানিগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণটাই একটা, সেখানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করতেন তারা খেতে পাচ্ছেন না, 2 দিন 3 দিনে একবার তারা খেতে পাচ্ছেন। তাই জন্য তারা এই মুহূর্তে সংসার নিয়ে যারা বসবাস করতেন সেখানে তারা সম্পূর্ণভাবে ফিরে আসছেন। তার কারণ গ্যাস ছাড়া সেটা মার্বেল কাটা হোক কিংবা খাবার রান্না করা হোক কোনোটাই হচ্ছে না এই মুহূর্তে। কোম্পানি একটার পর একটা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এবং অবশ্যই এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু আবার একদম রিভার্স পলায়ন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো পরিযায়ী শ্রমিক হিসেবে পলায়ন বলা হয়, পশ্চিমবঙ্গ থেকে ধরুন গুজরাটে কাজ করতে গেছে, কিন্তু একে এই মুহূর্তে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামগুলোতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ বিভিন্ন জেলাগুলোতে গুজরাট থেকে মানুষ আবার ফিরে আসছেন। কিন্তু ফিরে যে আসছেন তাদের কি পশ্চিমবঙ্গে কোনো কাজের অন্য সংস্থান নিয়ে তারা ফিরে আসছেন? না, তা তো হচ্ছে না। এই ঘটনাটাই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। গুজরাটের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা গিয়ে কাজ করেন, আমরা উদাহরণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের শ্রমিক বোঝালাম, কিন্তু আদপে সেখানকার শ্রমিক যারা কাজ করেন তারা মূলত বিহার এবং ইউপি থেকে যান। তো ইউপির গ্রামগুলোতে এখন যেভাবে ইকোনমিক প্রেসার পড়বে, কারণ সেখানকার সম্পূর্ণ মানুষজন যদি সেখানে চলে যান, কিংবা বিহারের সম্পূর্ণ মানুষজন যদি আবার বিহারের গ্রামে ফিরে আসেন, তাহলে তো গ্রামের ইকোনমির উপর চাপ পড়বে। সেটাকে সামলাবে কি করে দেশের প্রধানমন্ত্রী আমরা জানি না। সেই নিয়ে কোনো বাড়তি কথাও বলেননি তিনি, কিন্তু তার যা বক্তব্য তাতে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি ভারতবর্ষের 150 কোটি মানুষকে পরবর্তী সময় বেশ খানিকটা সহ্য করতে হবে। এবং এই যে অবস্থা সেটাকে কোভিড এর সঙ্গে তুলনা করেছেন দেশের প্রধানমন্ত্রী। আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনাদের এত কিছুর পরেও যদি মনে হয়ে থাকে যে যুদ্ধে তেমন খুব একটা প্রভাব ভারতবর্ষে পড়বে না, তাহলে অবশ্যই গিয়ে একবার শেয়ার মার্কেটটা দেখে আসুন, শেয়ার মার্কেটের ধসটা দেখে আসুন, এবং ভারতবর্ষের টাকার দাম যেভাবে পড়েছে, $1 সমান 94 টাকা ছাড়িয়ে গেছে, সেটা সম্পর্কে একবার ওয়াকিবহাল হয়ে যান। এবং অবশ্যই সমস্তটা ভালো লাগলো, এই রিপোর্ট ভালো লাগলো, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।